এরপর আমরা আসছি ভারতের খনিজ সম্পদে। ভারতের খনিজ সম্পদ নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাবে প্রধানত 3 ধরনের খনিজ সম্পদ আমরা পাচ্ছি। একটা হচ্ছে ধাতব খনিজ, অর্থাৎ যে সমস্ত খনিজে ধাতুর পরিমাণ বেশি থাকে, অধাতব খনিজ যেখানে ধাতুর পরিমাণ অপেক্ষাকৃত কম, আর একটা হচ্ছে জ্বালানি খনিজ। ধাতব খনিজ কি কি রয়েছে? আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, তামা, সোনা ইত্যাদি। অধাতব খনিজের মধ্যে রয়েছে অভ্র, চুনাপাথর, জিপসাম, গ্রাফাইট। আর জ্বালানি খনিজ হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। প্রথম আসছি আকরিক লোহায়। আকরিক লোহা হচ্ছে একটা লৌহজাত ধাতব খনিজ পদার্থ। এটা উচ্চ শ্রেণীর হেমাটাইট আর ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহা ভারতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ভারত থেকে প্রচুর পরিমাণ লোহা উৎপন্ন হয় এবং একই সাথে রপ্তানিও করা হয়ে থাকে। 2012 সালে আকরিক লৌহ উৎপাদন করে ভারত বিশ্বের চতুর্থ স্থান অধিকার করেছে। আকরিক লোহার প্রকারভেদ। আকরিক লোহাকে প্রধানত 4 প্রকারে ভাগ করা যায়, যেমন ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট আর একটা হচ্ছে সিডেরাইট। এরপর আমরা পড়ব আকরিক লোহার ব্যবহার এবং গুরুত্ব কি কি রয়েছে। আকরিক লোহাকে কিন্তু আমরা একেবারেই খনি থেকে তুলে সরাসরি ব্যবহার করতে পারি না। আকরিক লোহাকে প্রথমে শোধনাগারে নিয়ে গিয়ে সেটাকে পরিশোধিত করা হয়। পরিশোধিত করে সেই কাঁচা লোহার সাথে ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল প্রভৃতি বিভিন্ন ধরনের খনিজ পদার্থকে মিশ্রিত করা হয় ওই কাঁচা লোহার সঙ্গে এবং সেখান থেকে তৈরি করা হয় লৌহ ইস্পাত। এবার এই লৌহ ইস্পাত আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের কাজে লেগে থাকে, যেমন গৃহস্থালির বিভিন্ন ধরনের কাজে, গৃহ নির্মাণ সামগ্রীর কাজে, বিভিন্ন বাড়ির যন্ত্রপাতি তৈরিতে, যানবাহনের উপকরণে, কৃষির যন্ত্রপাতি তৈরিতে, এছাড়াও শিল্প যন্ত্রপাতি, অস্ত্র তৈরি প্রভৃতিতে আকরিক লোহা আমরা ব্যবহার করে থাকি। আকরিক লোহা আমাদের জীবনে এখন এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে এই যুগটাকে আমরা লৌহ যুগ বা ইস্পাত যুগ বলেও অভিহিত করে থাকি। ভারতে আকরিক লোহা কোথায় কোথায় পাওয়া যায়? যে সমস্ত রাজ্যগুলোতে আকরিক লোহার খনি রয়েছে সেগুলো হচ্ছে ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ। এছাড়াও কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্রের রত্নগিরি, চন্দ্রপুরা, সিন্ধুদুর্গ জেলা, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে অনন্তপুর, নেলোর, কুডাপ্পা, কুর্নুল, রাজস্থানের জয়পুর, আলোয়ার, ভিলওয়ার জেলা প্রভৃতি জায়গায় আকরিক লোহা উত্তোলন করা হয়ে থাকে। এত সমস্ত নাম মনে না রাখলেও চলবে, বিশেষ করে ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এই রাজ্যগুলোর নাম মনে রেখে মহারাষ্ট্রের, অন্ধ্রপ্রদেশের বা রাজস্থানের এগুলোর 2-1 জায়গার নাম মনে রাখলেও চলবে। মহারাষ্ট্রের ক্ষেত্রে যেমন চন্দ্রপুরা, রত্নগিরি, অন্ধ্রপ্রদেশের নেলোর, কুডাপ্পা, কুর্নুল জেলা, রাজস্থানের ক্ষেত্রে জয়পুর, এই কটা নাম মনে রাখলেও চলবে। এরপর আমরা পড়ব ভারতের আকরিক লোহার সঞ্চয়। ভারতে প্রায় 1204 মিলিয়ন টন আকরিক লোহা মজুত রয়েছে। ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স 2013 সালে যে রিপোর্ট পেশ করেছিল সেখান থেকে জানা যায় যে উড়িষ্যা রাজ্যে 6.95 হাজার টন আকরিক লোহা মজুত রয়েছে এবং ঝাড়খণ্ডে 24.29 হাজার টন আকরিক লোহা মজুত রয়েছে। আকরিক লোহার বাণিজ্য বলতে কি বুঝবো? আকরিক লোহা ভারতের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়ে থাকে। ভারত থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়ে থাকে। রপ্তানি করে ভারত বিশ্বে 3য় স্থান অধিকার করেছে। ভারত যে পরিমাণ লোহা রপ্তানি করে থাকে তার প্রায় 58% চীনে রপ্তানি করে থাকে। এছাড়াও যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, ইতালি, জার্মানি, পোল্যান্ড এছাড়াও আরও অন্যান্য কিছু কিছু দেশে রপ্তানি করে থাকে। ইন্ডিয়ান মিনারেলস ইয়ারবুক 2012 সালের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে 2011-12 সালে প্রায় 471.53 লক্ষ টন আকরিক লোহা ভারত থেকে রপ্তানি করা হয়েছে। এরপরে পড়ব কয়লা। কয়লা আমরা জানি উল্লেখযোগ্য একটা জ্বালানি খনিজ এবং ভারতে জ্বালানি খনিজ হিসেবে কয়লার একটা বিপুল ব্যবহার রয়েছে। কয়লা উত্তোলনে 2012 সালে ভারত 3য় স্থান অধিকার করেছে পৃথিবীতে। কয়লার প্রকারভেদ কি কি রয়েছে? প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। কার্বনের পরিমাণের ভিত্তিতে কয়লা 4 রকম। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর একটা হচ্ছে পিট। এর মধ্যে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস উন্নত মানের কয়লা এবং পিট হচ্ছে অপেক্ষাকৃত নিম্নমানের কয়লা। কয়লার ব্যবহার সম্পর্কে আমরা পড়ব।
কয়লা ভারতের জনজীবনে এতই বেশি প্রয়োজনীয় জ্বালানি হিসেবে যে এটাকে কালো হিরে হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। এবার কয়লাকে প্রাথমিকভাবে কি কি ভাবে আমরা ব্যবহার করে থাকি? না, অবশ্যই তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তাপবিদ্যুতের জন্য বা তাপবিদ্যুৎ উৎপাদন করার জন্য, লৌহ ইস্পাত শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লোহা গলানোর কাজে কয়লার প্রয়োজন হয়, পরিবহন এবং বাড়িতে অর্থাৎ গ্রামের দিকে কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও কয়লার বিভিন্ন উপজাত দ্রব্য রয়েছে, যেমন স্যাকারিন, বেনজিন, ন্যাপথা, সালফার, এগুলোকেও আমরা বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে কয়লার উৎপত্তি কিভাবে। মনে করা হয় কার্বনিফেরাস যুগে, প্রায় আজ থেকে 30-35 কোটি বছর আগে, সেই সময় একটা ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পের ফলে পৃথিবীর একটা বিস্তীর্ণ অঞ্চলের ভূপৃষ্ঠের যে গাছপালা ছিল সেটা মাটির নিচে চাপা পড়ে যায় এবং তারপর সেটা আস্তে আস্তে ভূগর্ভের তাপে, চাপে, বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে আস্তে আস্তে উদ্ভিদের যে কার্বন ছিল সেই কার্বন প্রস্তরীভূত হয়ে কয়লায় রূপান্তরিত হয়েছে। প্রধানত দুই যুগের কয়লা ভারতে পাওয়া যায়, একটা হচ্ছে গন্ডোয়ানা যুগের কয়লা আর একটা হচ্ছে টারশিয়ারি যুগের কয়লা। গন্ডোয়ানা যুগের কয়লা মনে করা হয় এটা খুব উৎকৃষ্ট মানের কয়লা, যেটা 30 থেকে 35 কোটি বছর আগে আবিষ্কৃত হয়েছিল। এই গন্ডোয়ানা যুগের কয়লা কোথায় কোথায় পাওয়া যায়? না, মহারাষ্ট্রের ওয়ার্ধা উপত্যকা, দামেদর উপত্যকা, সোন এবং মহানদী উপত্যকা আর গোদাবরী উপত্যকায় পাওয়া যায়। আর টারশিয়ারি যুগের কয়লা কোথায় কোথায় পাওয়া যায়? ভারতের উত্তর এবং উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে এই টারশিয়ারি যুগের কয়লা উত্তোলন করা হয়। এছাড়া লিগনাইট কয়লা ক্ষেত্র ভারতের কয়েকটা অঞ্চলে আরও রয়েছে। ভারতের কয়লার সঞ্চয়। ভারতে মোট যে পরিমাণ কয়লা সঞ্চিত রয়েছে তার মধ্যে প্রায় 99% রয়েছে পূর্ব আর দক্ষিণ ভারতে। 2011-12 সালে ভারতে মোট 28,586 কোটি টন কয়লা মজুদ ছিল। আর মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন তার 2013 সালের যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে জানা যায় ভারতের লিগনাইট কয়লা মজুদ ছিল প্রায় 4,196 কোটি টন 2011-12 সালে। কয়লার বাণিজ্য। ভারত খুব বেশি কয়লা রপ্তানি করে না বাইরের দেশে, কিন্তু যে পরিমাণ কয়লা রপ্তানি করে থাকে তার সিংহভাগটাই করে বাংলাদেশে। এছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমারেও কিছু কিছু কয়লা ভারত রপ্তানি করে থাকে। আর 2011-12 সালে ভারত প্রায় 18.52 লক্ষ টন কয়লা রপ্তানি করেছিল। ভারতের অভ্যন্তরেই কয়লার একটা বিশাল চাহিদা রয়েছে এবং সেটা একটা ক্রমবর্ধমান চাহিদা, অর্থাৎ দিনে দিনে সেই চাহিদা আস্তে আস্তে বাড়ছে। সেই কারণে ভারত প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে কয়লা আমদানি করে থাকে। কোথা থেকে করে? প্রধানত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইন্দোনেশিয়া থেকে প্রায় 989.29 লক্ষ টন কয়লা আমদানি করেছিল ভারত 2011-12 সালে। নেক্সট আসছি খনিজ তেল। খনিজ তেল, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি পেট্রোলিয়াম। এবারে এই পেট্রোলিয়াম শব্দটা একটা ল্যাটিন শব্দ, যার পেট্রা কথার অর্থ হচ্ছে শিলা, আর যে ওলিয়াম, সেই ওলিয়ামের কথার অর্থ হচ্ছে তেল। এর থেকেই এসছে পেট্রোলিয়াম কথাটি, অর্থাৎ পেট্রোলিয়াম হচ্ছে শিলা থেকে নিষ্কাশিত তেল। এবার এই পেট্রোলিয়ামের কি কি ব্যবহার বা গুরুত্ব রয়েছে? না, প্রথমত তো অবশ্যই পরিবহনের জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করে থাকি। পেট্রোল, ডিজেল ইত্যাদি আমরা বিভিন্ন গাড়ি ঘোড়া চালানোর কাজে ব্যবহার করে থাকি। বিদ্যুৎ তৈরিতে আমরা খনিজ তেল ব্যবহার করে থাকি। বিভিন্ন শিল্পের কারখানায় সেখানকার যন্ত্রপাতি পরিচালনার জন্য গ্রিজ, মোবিল ইত্যাদির মাধ্যমেও আমরা এই খনিজ তেল ব্যবহার করি। খনিজ তেলের বিভিন্ন উপজাত দ্রব্য রয়েছে, সেই উপজাত দ্রব্যগুলোকেও আমরা রাসায়নিক শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকি। সামরিক চাহিদায় অনেক সময় খনিজ তেলের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া তো অবশ্যই ঘরে আলো জ্বালানোর জন্য খনিজ তেল আমরা ব্যবহার করে থাকি, যেমন কেরোসিনের ল্যাম্প, লম্ফ, হ্যারিকেন, ডিম লাইট, এই সমস্ত কাজেও খনিজ তেল ব্যবহার করা হয়ে থাকে। খনিজ তেলের উপজাত দ্রব্য। খনিজ তেলের উপজাত দ্রব্য কি কি রয়েছে? ন্যাপথা, অ্যাসফল্ট, পিচ, প্যারাফিন, আলকাত্রা, বেঞ্জল ইত্যাদি উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়ে থাকে। অপরিশোধিত খনিজ তেলকে প্রথমে শোধনাগারে নিয়ে গিয়ে সেখান থেকে শোধিত বা পরিশোধিত তেল উৎপাদন করা হয়। সেই পরিশোধন করার পর কি কি উৎপন্ন হয়? পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি তেল।
এবং তারপর যে অবশিষ্ট অংশ থাকে সেখান থেকে এই সমস্ত বাকি উপজাত দ্রব্যগুলো ব্যবহার করা হয়ে থাকে বা প্রস্তুত করা হয়ে থাকে। খনিজ তেলের উৎপত্তি সম্পর্কে যদি দেখি, বিভিন্ন ভূতাত্ত্বিকরা মনে করেছেন যে প্রায় 7-8 কোটি বছর আগে টারশিয়ারি যুগ যখন ছিল, সেই সময় সমুদ্রের নিচে বিভিন্ন মাইক্রোস্কোপিক অণুজীব ছিল। সেই সমস্ত অণুজীবগুলো বিভিন্ন যে সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী সেইগুলোকে বিয়োজিত করে এবং বিয়োজিত করে করে ভূপৃষ্ঠের তাপে বিভিন্ন রকম তাপে এবং চাপে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং সেই বিক্রিয়ায় যে হাইড্রোজেন কার্বন ঘটিত যৌগ উৎপন্ন হয়, সেই হাইড্রোকার্বনই হচ্ছে পেট্রোলিয়াম বা খনিজ তেল। খনিজ তেলের আঞ্চলিক বন্টন, ভারতের কোথায় কোথায় খনিজ তেল কী কী পরিমাণে রয়েছে, এই আঞ্চলিক বন্টন করতে গেলে আমরা ভারতকে 4টে জোনে ভাগ করে নিয়েছি, যেখান থেকে আমরা এই আঞ্চলিক বন্টনটাকে আলোচনা করব। প্রথম হচ্ছে তার মধ্যে পশ্চিম উপকূল নদীর তেল ক্ষেত্র। ভারতের পশ্চিমে রয়েছে আরব সাগর, সেই আরব সাগরের উপকূলে বিভিন্ন তৈলক্ষেত্র রয়েছে। সেটাকে আমরা 4টে অঞ্চলে ভাগ করেছি। একটা হচ্ছে মুম্বাই হাই অঞ্চল, একটা হচ্ছে আলিয়াবেত অঞ্চল, বেসিন অঞ্চল, আর সৌরাষ্ট্র এবং গোয়ার উপকূল অঞ্চল। মুম্বাই হাই অঞ্চলে প্রায় 2000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে একটা এলাকা রয়েছে। সেখানে মহারাষ্ট্রের সেই অঞ্চলটা, মহারাষ্ট্রের যে মুম্বাই, সেই মুম্বাই থেকে প্রায় 100 থেকে 150 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত সেই 2000 কিলোমিটার যে জায়গাটা, সেখান থেকে প্রায় 60% তেল উৎপাদন এবং সরবরাহ করা হয়। সাগর সম্রাট আর সাগর বিকাশ নামে দুটো ভাসমান তেল কূপ খনন রয়েছে, সেখান থেকে সেটাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে তেল উৎপাদন করা হয়। নেক্সট হচ্ছে আলিয়াবেত অঞ্চল। আলিয়াবেত অঞ্চল অবস্থিত হচ্ছে খামবাত উপসাগরে। বেসিন অঞ্চল, যেটা মুম্বাইয়ের উত্তরে যে বেসিন এলাকা রয়েছে সেখান থেকে খনিজ তেল উৎপাদন করা হয়। আর হচ্ছে সৌরাষ্ট্র এবং গোয়ার যে উপকূল অঞ্চল, সেই উপকূল এলাকা থেকেও খনিজ তেল উত্তোলন করা হয়। এরপর হচ্ছে গুজরাট এবং রাজস্থানের তৈলক্ষেত্র, অর্থাৎ ভারতের পশ্চিম দিকে কোন কোন তৈলক্ষেত্রগুলো রয়েছে না, আঙ্কালেশ্বর এবং কোসাম্বা তৈলক্ষেত্র, কাম্বে অঞ্চলে লুনেজ, ঢোলকা, বাকাল, মাহেসানা, আর আমেদাবাদ অঞ্চলে কালোল, সানন্দা, নওগ্রাম, ওয়াবেল অঞ্চল থেকে প্রচুর পরিমাণ তেল পাওয়া যায়। আর রাজস্থানের বারম অববাহিকায় মঙ্গলা তেল ক্ষেত্র, সেখান থেকে মঙ্গলা, বাগম, ঐশ্বর্য প্রভৃতি খনি থেকে তৈল উৎপাদন করা হয়। এখান থেকে প্রায় প্রতিদিন 25,000 ব্যারেল তেল উৎপাদিত হয়। 3 নম্বরে রয়েছে উত্তর পূর্ব অঞ্চলের তৈলক্ষেত্র। উত্তর পূর্ব অঞ্চলে আসামের উপরের দিকে ব্রহ্মপুত্র উপত্যকা। ব্রহ্মপুত্র উপত্যকায় কি কি রয়েছে তৈলক্ষেত্র? ডিগবয়, নাহারকাটিয়া, মোরান, রুদ্রসাগর, শিবসাগর, হুগরিজান, বদরপুর প্রভৃতি শহর। অরুণাচল প্রদেশের ক্ষেত্রে নিঙ্গরু এবং খারসাং অঞ্চলে তেলের খনি রয়েছে, সেখান থেকে খনিজ তেল উৎপাদন করা হয় বা উত্তোলন করা হয়। আর 4 নম্বর হচ্ছে করমণ্ডল উপকূলের তৈলক্ষেত্র, অর্থাৎ ভারতের দক্ষিণ পূর্ব দিক। সেখানে তামিলনাড়ুর কাবেরী নদী অববাহিকায় ভুবনগিরি, নরিমানাম, অন্ধ্রপ্রদেশের রাজল, কেয়া গোদাবরী অববাহিকার কেজি বেসিন থেকে তেল উৎপাদন করা হয়। ভারতের খনিজ তেল শোধনাগার, একটু আগে যেটা বলছিলাম যে খনি থেকে তেল তুলেই সেটা সরাসরি ব্যবহার করা যায় না। প্রথমে ওই খনিজ তেলকে বা অপরিশোধিত তেলকে শোধনাগারে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে শোধনের মাধ্যমে পরিশোধিত তেল আমরা ব্যবহার করতে পারি। এবার এই তৈল শোধনাগারগুলো কোথায় কোথায় রয়েছে? ভারতে মোট 21টি বড় তৈল শোধনাগার রয়েছে, যেখানে তেল শোধন করা হয়। অপরিশোধিত তেলকে বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে সেটা ব্যবহারযোগ্য পরিশোধিত তেলে রূপান্তরিত করা হয়। এই 21টি তৈল শোধনাগারের মধ্যে গুজরাটের কয়ালি, জামনগর, যেখানে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত। এছাড়া আসামের ডিগবয়, বঙ্গাইগাঁও, বিহারের বারাউনি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদিয়া, মেদিনীপুরের, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, উত্তরপ্রদেশের মথুরা আর কর্ণাটকের ম্যাঙ্গালোর প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য। এছাড়া আরও অনেকগুলো খনিজ তেল শোধনাগার ভারতে রয়েছে। ভারতে খনিজ তেলের সঞ্চয় কীরকম রয়েছে না, 2013 সালের হিসেবে দেখা গেছে যে ভারতে প্রায় 7,595.9 লক্ষ মেট্রিক টন খনিজ তেলের মজুদ ছিল,
এবং এর মধ্যে উপকূলে ৩,৯৬৪.১ লক্ষ মেট্রিক টন, আসামে ১৭৮০.৭ লক্ষ মেট্রিক টন আর গুজরাটে ১৩৬৭.৩ লক্ষ মেট্রিক টন তেল মজুত রয়েছে। খনিজ তেলের বাণিজ্য। খনিজ তেলের একটা উচ্চ চাহিদা ভারতে এবং ভারতের বাইরে রয়েছে। ভারতকে প্রতি বছর সৌদি আরব, ইরান, কুয়েত এবং অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করতে হয়। 2012-13 সালে ভারত মোট 18.48 কোটি মেট্রিক টন অপরিশোধিত তেল এবং 1.58 কোটি মেট্রিক টন পেট্রোপণ্য বাইরের দেশ থেকে আমদানি করেছে। 2012-13 সালে ভারত কোনো রকম অপরিশোধিত তেল রপ্তানি করেনি। 6.34 কোটি মেট্রিক টন পেট্রোলিয়াম পণ্য বাইরের দেশে রপ্তানি করেছে এবং সেই রপ্তানির মাধ্যমে 3.20 লক্ষ কোটি টাকা বৈদেশিক অর্থ ভারত আয় করেছে।